নমস্কার, আমি মৌমিতা। একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয়া লেখিকা বাণী বসু রচিত অমৃতা উপন্যাসটির ৪র্থ পর্ব। তুমি শম্পা না, অমৃতার বন্ধু? তুমি দোলা, ইউনিভার্সিটিতে? অপ্রত্যাশিতভাবে ওদের দেখা হয়ে গেল পার্ক স্ট্রিট আর রাসেল স্ট্রিটের মোড়ে। শম্পা একা, দোলার সঙ্গে অবশ্য একটি অতি রূপবান যুবক। দোলা বলল, শুধু ইউনিভার্সিটি কেন, আমি তো কলেজ থেকেই ওর সঙ্গে আছি, তোমার সঙ্গেও। তুমি সায়েন্সে ছিলে বলে বেশি দেখা হতো না, অনেকদিন পর তোমায় দেখছি। আমি তো চাকরি করি। কোথায়? আগে রয়েস কম্পিউটারে ছিলাম, রফি আহমেদ কিদোয়াই স্ট্রিটে। এখন এই রাসেল স্ট্রিটে উইল পাওয়ারে এসেছি। তুমি? তখন সবে গোধূলি ফুরোচ্ছে, শম্পা বাড়ি ফিরছে। সব দিন সে এত তাড়াতাড়ি ফিরতে পারে না অবশ্য। আজ দোলাদের সঙ্গে দেখা হবে বলেই বোধহয় শাঁসা করে গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে, আলো জ্বলে উঠছে রাস্তায়। দোলা বলল, আইসক্রিম পার্লারে যাচ্ছিলাম, এ আমার বন্ধু অমিত। রে নয় তো? শম্পা হেসে জিজ্ঞাসা করল। রে হতে হলে আবার অমিতও হতে হয়। অমিত ছেলেটি বলল, রে আপাতত একজনই এদেশে, সত্যজিৎ রে, স্ট্রেইট ফ্রম দ্য সান। আপনি অভিনয় করেন? শম্পার আসলে মনে হলো ছেলেটির এমন ফিগার, এমন চেহারা, মুখ চোখ, তার উপরে সত্যজিৎ রের কথা বলছে, ও হয়তো। হেসে উঠল ছেলেটি, বলল, প্রতিদিনকার লাইফে যেটুকু অভিনয় বাধ্যতামূলকভাবে করতেই হয়, তার বাইরে আর কোনো অভিনয় আমি করি না। সন্ধেটা ঝপ করে নেমে গেল। দোলা বলল, চলো না শম্পা, তুমি তো বাড়িই ফিরছ, আমাদের সঙ্গে চলো না প্লিজ। 2 is কোম্পানি, 3 is ক্রাউড। শম্পা ভেতরে ভেতরে একটু কুকড়ে গিয়ে বলল। অমিত বলল, 2 is কনভারসেশন, 3 is ডিসকাশন, প্লেজেন্ট, থ্রিলিং। চলুন একটু মুখ ঠান্ডা করে আসা যাক, যা গরম। শম্পা আর একটু গাইগুই করেছিল, কিন্তু দোলা কিছুতেই ছাড়বে না। প্রথম সন্ধ্যের এই পার্ক স্ট্রিট শম্পার ভীষণ পরিচিত, ভীষণ প্রিয়। তারা এদিকটায় এলে রাসেল স্ট্রিটেই নিজের গাড়ি পার্ক করত সৌমিত্র। বার্গেন কাউন্টার থেকে রিডাকশন সেলে তোয়ালে বেডশিট কিনত শম্পা। ওইদিকে ব্লু ফক্স, আরও এদিকে ওয়ালডর্ফ। এগুলো তাদের নিজস্ব জায়গা, যেন মার্কা মারা আছে। দোলার কোনো বয়ফ্রেন্ড আছে জানত না সে, থাকতেই পারে। কতদিন পরে দেখা হলো তাদের। দোলা আগে খুব দোহারা, গোলগাল, মাখন মাখন ধরনের মেয়ে ছিল, দেখলেই বোঝা যেত। বড় লোকের আদুরি, গালগুলো শীতকালে লাল হয়ে যেত, একটু ফেটে, কাঁধ পর্যন্ত সোজা চুল। দোলার বন্ধুদের একটা খেলাই ছিল দোলার ভুঁড়িতে কাতুকুতু দেওয়া। এখন কি দোলা একটু লম্বা হয়েছে? 18-19 পর মেয়েরা আর লম্বা হয়? সেই গোলগাল ভাবটা ওর আছেই এখনো, কিন্তু এখন আর কেউ ওর ভুঁড়িতে কাতুকুতু দেবে না। মোছা মোছা ভুরু, ছোট চোখ, ঠোঁট দুটো মিলিয়ে একটা গোল কমলার কোয়ার মতো, তাইতেই লাবণ্য ফেটে পড়ছে ওর। লাইলাক রঙের একটা সালোয়ার কামিজ পরেছে, অদ্ভুত অ্যাট্রাকটিভ দেখাচ্ছে। শম্পা যেতে যেতে পাশের দোকানের কাঁচে নিজের ছায়াটা দেখে নিল। লম্বা, কালো, পোড় খাওয়া, সাজগোজ করা একটা মেয়ে। দোলা যেন একটা আকাশের মতো, পরিষ্কার পরিচ্ছন্ন, তার কোনো রং লাগে না। আর শম্পা একটা বাজ পড়া গাছ, গাছটাতে আদিবাসীরা গোবর মাটি আর সিঁদুর লেপে গেছে। আর দোলার সঙ্গের ছেলেটি যেমনি লম্বা তেমনি সুন্দর, একটা শ্যামের উপরে লালচে রং করা ত্বকের জৌলুস। মুখ চোখ কেমন, তাকিয়ে তাকিয়ে তো আর দেখা যায় না, কিন্তু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। হঠাৎ শম্পা বলল, মা ভাববে দোলা, আমি বরং চলেই যাই। দোলা হঠাৎ ওর হাতটা ধরে ফেলল, কানের কাছে মুখ এনে বলল, প্লিজ
ডোন্ট টেল এনিবডি। অমিত বলল, কি হলো? সে একটু এগিয়ে গিয়েছিল। দোলা বলল, দেখো না, শম্পা আসতে চাইছে না। তার মানে একজন অ্যাট্রাকটিভ লেডির সঙ্গ থেকে আমি বঞ্চিত হচ্ছি। শম্পা বলল, মনে পড়ে গেল, বাড়িতে একটু তাড়াতাড়ি ফেরার আছে, প্লিজ কিছু মনে করবেন না। আপনাকে দেখে কিন্তু এত গরমেও ঠিক বাড়ি ফিরতি মনে হচ্ছে না। মনে হচ্ছে এইমাত্র বিউটি পার্লার থেকে বেরোলেন কোনো বয়ফ্রেন্ডের সঙ্গে। শম্পা লজ্জা সামলে বলল, কম্পিউটারের কাজ তো, সারাক্ষণ এসির মধ্যে থাকি। আচ্ছা, আসছি, ভাগ্যে থাকলে আবার দেখা হবে। ফিরতে ফিরতে শম্পা ভাবল, কোন বুদ্ধিতে সে ওদের সঙ্গে যাবার উদ্যোগ নিয়েছিল। কে না জানে, প্রেমিক প্রেমিকারা একা থাকতে চায়। মুখের কথা কখনো মনের কথা হয় নাকি? দোলা মুখে বলছে এসো এসো, মনে মনে বলছে যাও যাও। তারও এমন দিন ছিল। সে আর সৌমিত্র অবশ্য ঠিক রোম্যান্টিক প্রেমিক প্রেমিকা ছিল না। সৌমিত্র একটু প্র্যাকটিক্যাল গাদ্দিক ধরনের মানুষ। শম্পার ভেতরে রোম্যান্টিকতা কি আর ছিল না? কিন্তু সেই রোম্যান্টিকতার চাহিদা মেটেনি বলে তার কোনো নালিশ ছিল না। শক্তিশালী প্র্যাকটিক্যাল পুরুষ, তারা হয় নির্ভরযোগ্য, দায়িত্বশীল, মিষ্টি মিষ্টি কথার ঝুড়ি নয়, হিম্যান। হঠাৎ সে চমকে উঠল। কি ভাবছে সে? সৌমিত্র দাস নির্ভরযোগ্য, দায়িত্বশীল, এই তার ধারণা তার চেহারা কথাবার্তা থেকে? না, শুধু তাই নয়, অফিসের মধ্যে তার কাজকর্ম থেকেও। কে জানত সেই দায়িত্বশীল মানুষটার মুখ থেকে এমন একটা উড়নচণ্ডে অশালীন প্রস্তাব আসবে। এখন সমস্ত বাসে ট্রামে প্রচণ্ড ভিড়। শম্পা হাঁটতে লাগলো। ট্রাম ঘুমটিতে গিয়ে দাঁড়াবে, লাইন দেবে, তারপরে নিজের পালা এলে চড়তে পাবে ট্রামে। যদি না কেউ কুনুইয়ের গুঁতো দিয়ে এগিয়ে যায়। তার চেয়ে পাতাল রেলে যাওয়া ভালো। শোভাবাজার স্টপে নামতে হবে সম্ভবত, বেশ খানিকটা ফিরতে হবে তারপর। কিন্তু যাওয়াটা হবে খুব তাড়াতাড়ি, 5 মিনিট 10 মিনিট বড়জোর। পাতালে নেমে ট্রেনে বসতে পেয়ে গেল শম্পা। হঠাৎ তার মনে হলো, ভালোবাসা জিনিসটা ঠিক কি? এই যে বাবা মা স্থির করে দিচ্ছেন, ছেলেমেয়েরা বিয়ে করছে, যেমন অমৃতা করেছিল, তার মধ্যে দেখাই তো যাচ্ছে ভালোবাসা ছিল না। একটা পরের বাড়ির মেয়ে, তার বাবা মা, নিজের কত অভ্যাস, কত ভালোবাসার জিনিস ছেড়ে অন্যের বাড়ি আসছে। তাকে তো সাদর অভ্যর্থনা করতে হবে, ভালোবাসা স্নেহ আশ্রয় দিয়ে নিশ্চিন্ত করতে হবে। অথচ প্রথমেই লোকে চোখ বাঁকিয়ে জিজ্ঞেস করবে, বউ কেমন হলো, মানিয়ে নিচ্ছে তো? আরে বাবা, তোমাদেরই তো তার সঙ্গে মানাতে হবে। তার যা কিছু অভ্যাস সে একদিনে পাল্টে ফেলতে পারবে কেন? আর পাল্টাবেই বা কেন? তার জ্যাঠতুতো দাদার বউ এলো। জেঠিমা 2 দিন পরই মুখ বেঁকিয়ে বললেন, সকালে বাসি মুখে চা না খেলে তার মাথা ধরে, কোষ্ঠ পরিষ্কার হয় না। আচ্ছা, সে বেচারি কি করবে? এই অভ্যাসটা সে কি গত 10-15 বছর কি তারও বেশি সময় ধরে করেছে। তামাক তো আর খায় না, বেডটি অনেকেই খায়। এখন শাশুড়ি অসন্তুষ্ট হচ্ছেন বলে তাকে যদি এক্ষুনি অভ্যাসটা পাল্টাতে বলা হয়, সে কি পারবে? এটা অন্যায় নয়? এরা একবারই লোক, নিজেদের পরিবেশ, নিজেদের লোকজন, নিজেদের অভ্যাসের মধ্যে বাস করবে। আর সেসব ছেড়েই সে বেমালুম এদের মতো হয়ে যাবে। সাধে কি আর তখনকার মেয়েরা শ্বশুর বাড়ি যেতে মরা কান্না কাঁদত? এখনো কাঁদে। যাদের একটু বয়স বেশি, 25-26, তারা তবু একটু লড়াই দিতে পারে। তার চেয়ে ছোটরা স্রেফ হতবুদ্ধি হয়ে যায়, অসুখী হয়, অশান্তিতে জ্বলে। অমৃতাটার কি হয়েছিল কে জানে, বড্ড চাপা মেয়ে, তেমন কিছু বলতো না। কিন্তু আজকে এই দোলার মুখে যে আভাসে দেখেছে, অমৃতার মুখে কোনো দিন তা দেখেনি। অর্থাৎ বিনা ভালোবাসায় এক ছাদের নিচে সহবাস কতকগুলি সহানুভূতিহীন মানুষের সঙ্গে, একটি পুরুষের সঙ্গে সহবাস বিশেষ অর্থে।
সে এমন শিউরে উঠল যে পাশের যাত্রিনী তার দিকে অবাক হয়ে তাকিয়ে নড়ে চড়ে বসলেন। সৌমিত্রর সঙ্গে তার যেটা ঘটেছিল সেটাও কিন্তু ভালোবাসা নয়, একটা ব্যবস্থা, অ্যারেঞ্জমেন্ট। এই যে এতদিন তাদের দেখা হলো না, তার জন্য সে বা সৌমিত্র কেউই কি বিন্দুমাত্র বিচলিত? বিচলিত সে অপমানে। সৌমিত্রও নিশ্চয়ই অপমানিত বোধ করেছে সেদিনের ফোনালাপে। সে তো বুঝিয়েই দিয়েছে সৌমিত্র দাসকে সে কতটা খারাপ ভাবে। তাদের পরস্পরকে না হলেও চলবে, একটা পারস্পরিক বন্দোবস্ত হতে যাচ্ছিল, হলো না। ভাগ্যিস অমৃতা তাকে সাবধান করেছিল, অথচ বাইরের থেকে লোকে তো এটাকে ভাব ভালোবাসাই বলবে। বিয়েটা হলে সকলেই বলতো ওরা নিজেরা দেখে শুনে করেছে, প্রেমের বিয়ে। প্রেম জিনিসটা যে কি তা সে বুঝতেই পারছে না। কারোর জন্য তার কোনো টান নেই। অমৃতার স্বামী ভাগ্যকে ঈর্ষা করে তার খুব শিক্ষা হয়েছে। তারপর থেকেই সে চারপাশের মানুষগুলোকে আরো ভালো করে বুঝতে শুরু করেছে। যেমন সে বুঝতে পেরেছে দোলা ওই অমিত ছেলেটির দারুণ প্রেমে পড়েছে, অর্থাৎ মোহাচ্ছন্ন হয়েছে। নয়তো দোলার মতো ধনী বাবা মায়ের আদরের মেয়ে তাদের লুকিয়ে ছেলেটির সঙ্গে বেড়াতে আসতে পারে? চুম্বকের মতো একটা টান আছে ওই ছেলেটির, সামলানো যায় না। সে নিজেও যে সেই টান অনুভব করেনি তা নয়। যেই ছেলেটি তার দিকে তাকালো সারাটা শরীর যেন শিউরে উঠল। একেই বোধহয় তাহলে সেক্স অ্যাপিল বলে। ছেলেটির চেহারা চিন্তা করলেই রক্তের মধ্যেটা কেমন ঝিমঝিম ঝিমঝিম করতে থাকে। রূপান্ধ, রূপের মোহ। সুন্দরী অভিনেত্রীদের যেমন প্রেমে পড়ে ছেলেরা, হস্র দীর্ঘ তাল থাকে না, ধন সম্পত্তি তার পায়ে বিলিয়ে দিয়ে দেউলে হয়ে যায়। কিন্তু অমিত ছেলেটি কি রকম? তার ধরন ধারণ আগে হলে সে বলতো স্মার্ট, এখন মনে হলো ওপর চালাক। বেশ চালাক চালাক কথা বলবে, মেয়েদের কমপ্লিমেন্ট দেবে, ফ্লার্ট করবে। তার মন বলল এরকমের ছেলেরা নিরাপদ নয়। কিন্তু প্রেম তো নিরাপদ খুঁজতে গেলে যদি প্রেমের বিরল অনুভূতি ফসকে যায় তাহলেই বা জীবনে কী লাভ? খালি ভালো খেয়ে পড়ে কর্তব্য করে বেঁচে থাকা, যেমন তার মা বেঁচে আছেন এখন। অমৃতার বাবা মা তো ভালোবেসে বিয়ে করেছিলেন, দুপক্ষের সমস্ত বাধা অগ্রাহ্য করে। তাহলে তাদের রক্তে এই রিমঝিম লেগেছিল, কয়েক বছরের জন্যেও তো লেগেছিল। সারা জীবন দুঃখ ধান্দা করতে করতে সে প্রেমের কতটুকু টিকে আছে এখন? বিশেষত মেয়ের এই ট্র্যাজেডি ঘটার পরে কে জানে, ওরা হয়তো পরস্পরের প্রতি এতই অনুরক্ত যে মেয়ের বিয়েটা একটু দেখে শুনে দিতেও গাফিলতি করলেন। বোকামি না অবহেলা? শম্পার মনে হলো সে কেন বিয়ে করতে চেয়েছিল? আশ্রয়ের জন্য, নিরাপত্তার জন্য, আর কিছুর জন্যে নয়। ভালো যদি বাঁচতেই হয় তো সে একমাত্র মাকে ভালোবাসবে, সারা পৃথিবীতে আর কাউকে না, কাউকে না। যেখানে নিরাপত্তা নিশ্চিত সেখানে হয়তো বিয়ে করবে, কিন্তু মাকে চাই। মাকে ছেড়ে সে কোনো আশ্রয় আর খুঁজবে না, খুঁজবে না, খুঁজবে না। ডাফ স্ট্রিটের বাড়িটা তাদের শক্তপোক্ত, পুরনো, কিন্তু কেমন একটা মহিমা আছে। পুরনো কিন্তু ভালো জিনিসের যেমন মহিমা থাকে। সিঁড়ি 3টে ভেঙে বেলে হাত রাখল সে। মা এসে খুলে দিল। আর কেই বা দেবে? এ সময় তো অন্য কোনো লোকজন থাকে না। মা বলল, আয় শম্পি, দেরি করলি যে? কেন, অন্য দিনের চেয়ে তাড়াতাড়িই তো ফিরেছি মা। দালান পার হয়ে বাইরের ঘরে ঢুকল সে। ঢুকেই স্থানু হয়ে গেল। সৌমিত্র বসে আছে। মা একটি কথাতেও তাকে জানতে দেয়নি। বাইরে ওর জেন ডিলুক্সটাও কই দাঁড়িয়ে নেই তো। মা বলল, চা খাবি তো করি? শম্পা কোনো কথা বলতে পারল না। মা একবার তাদের দিকে তাকিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। সৌমিত্র উঠে দাঁড়ালো। ওর রং কালো, সামান্য একটু ভুঁড়ি হয়েছে,
মুখটা খুব পুরুষালী, পরিষ্কার কামানো, কিন্তু ঠোঁট দুটো খুব নরম, খানিকটা মেয়েলি, খুব লম্বাও নয়। শম্পা ওর কাঁধ ছাড়িয়ে যায়। সে বলল আস্তে আস্তে, খুব নিচু গলায়, আমি বুঝতে পারিনি, আমাকে এবারের মতো মাফ করে দাও শম্পা, দেবে? আর এই কথা শোনার সঙ্গে সঙ্গে শম্পার রক্তের মধ্যে শুরু হয়ে গেল রিমঝিম রিমঝিম রিমঝিম। কিসের টানে যে সৌমিত্রর দিকে এগিয়ে গেল স্বপ্নাচ্ছন্নের মতো, সে জানে না। তার চোখ দিয়ে জল ঝরছে। সৌমিত্র খুব ভয়ে ভয়ে আলতো করে তাকে ধরল, খুব দামি মুক্ত ধরার মতো রুমাল দিয়ে মুছিয়ে দিতে লাগলো চোখের জল। খুব আস্তে করে বলল, এই কদিন কি যে ঝড় বয়ে গেছে আমার উপর দিয়ে তা আমিই জানি। শম্পা, প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি এভার। হয়তো নিজেকে ঠিক বোঝাতে পারি না, বাট আই অলওয়েজ মিন ওয়েল। শম্পার ভিতরে অনেক কথারা ভিড় করে আসছিল। সৌমিত্র, সৌমিত্র, তুমি কেন বিয়ের আগে দীঘা বেড়াতে যাবার প্রস্তাব দিলে? এটা তো আমেরিকা, ইউরোপ নয়। এখানকার একজন মেয়ে কি ভাবতে পারে এই কথাগুলো শুনলে? আমি ভুল বুঝেছি, ঠিক আছে, কিন্তু তুমি কি বুঝেছিলে? আমাকে কি বুঝে কি ভেবে? তুমিও তো কিছু ইয়াংকি নও, তোমারও তো কিছু কিছু ইনহিবিশন থাকার কথা, সামাজিক, ব্যক্তিক। এ তো শুধু আমার ভুল বোঝা নয় সৌমিত্র, সমস্ত সমাজের সমস্ত মানুষ ভুল বুঝত। একবার যদি ভুল করে লোভে পড়ে দীঘা চলে যেতাম, ফেরবার পরে আমি আর এই শম্পা থাকতাম না। সারা পৃথিবীর মূল্যায়নে আমি একটা আলাদা শম্পা হয়ে যেতাম। হয়তোবা তোমার চোখেও, হয়তো কেন, নিশ্চয়ই নিশ্চয়ই। কিন্তু এত সব কথার একটাও বলতে পারল না সে। চোখ দিয়ে একটার পর একটা ফোঁটা গড়াতে লাগলো। পেছনের ফোঁটাটা সামনের ফোঁটার সঙ্গে মিশে একটা অবাধ অনর্গল অশ্রুধারা তৈরি করতে লাগলো। শুধু যখন চূড়ান্ত বিচলিত সৌমিত্র ভয়ে ভয়ে বলল, শম্পা, এত কাঁদছ কেন? তোমাকে হার্ট করে আমি ভীষণ অনুতপ্ত, প্লিজ শম্পা। তখন সে কোনো মতে অশ্রু বিকৃত কণ্ঠে বলতে পারল, এরকম আর কখনো করো না, কখনো না। ডক্টর রঞ্জন কার্লেকারের সঙ্গে অরিন্দম ঘোষের কথা হচ্ছিল। এখন ভোর 6টা। এই সময়টায় কার্লেকার কর্মমুক্ত থাকেন, হঠাৎ কোনো কঠিন ডেলিভারির কেস না এলে। এই সময়টায় তিনি তার ছোট্ট বাগানে কাজ করেন। খুরপি দিয়ে গাছের গোড়ার মাটি কুপিয়ে দেওয়া, সার টার দেওয়া, জল দেওয়া, এগুলো সব তিনি নিজেই করেন। একজন মালি আছে, সে 2 সপ্তাহ পর পর এসে ঘাস ছেঁটে দিয়ে যায়। অন্য কিছু করবার থাকলেও করে দিয়ে যায়, কিন্তু সেটা পাক্ষিক ব্যবস্থা। দৈনিকেরটা তিনি নিজেই করেন। যদি কোনোদিন পেশার কারণে করতে না পারেন, তার অস্বস্তি হয়। গাছগুলো তাদের অভ্যস্ত পরিচর্যা না পেয়ে বোধহয় মন মরা থাকে, কিন্তু আর কারোর থেকে কিছু আশা করে না। কার্লেকারের স্ত্রী রম্ভা কার্লেকার 9টার আগে ঘুম থেকে ওঠেন না। উঠে হাইটাই তুলে আড়মোড়া টোড়া ভেঙে তিনি বেডটি খান, তারপর সংসারের কাজে লেগে যান। রম্ভা ছিলেন রঞ্জনের ক্লাস ফেলো। তুমুল প্রেম করে দুজনের বিয়ে হয়েছে। রম্ভা উত্তরপ্রদেশীয়, কিন্তু এমনভাবে রঞ্জনের পরিবারের সঙ্গে মিশে গিয়েছিলেন যে কোনো তফাৎ বোঝা যেত না। রঞ্জনের পদবী কার্লেকার হলেও এরা আর মারাঠি নেই। বাপ ঠাকুরদা, তার ঠাকুরদা, এরকম বহু পুরুষ ধরে বাংলায় বাস করা মানুষদের মতো তারাও বাঙালি হয়ে গিয়েছিলেন। রম্ভাকে কিন্তু প্রেমিকের পরিবারের বাঙালিয়ানা শিখতে হয়েছিল। রঞ্জনের কেরিয়ার ডিগ্রির অর্থে যখন তুঙ্গে, অর্থাৎ ইংল্যান্ডে MRCOG করছেন, তখন অন্য কোনো তরুণীর সঙ্গে রঞ্জন জড়িয়ে পড়েছেন বুঝে রম্ভা নিজের প্র্যাকটিস জলাঞ্জলি দিয়ে লন্ডন পাড়ি দিয়েছিলেন। হয়তো তিনি যতটা উতলা হয়েছিলেন ততটা কিছু হয়নি, কিন্তু সেই থেকে রঞ্জনকে
চোখের আড়াল না করা তার অভ্যাস হয়ে গেছে। প্র্যাকটিস করেন না, উপভোগ করেন জীবন এমনই অলসভাবে। ছেলেটি দুন স্কুলে পড়ে, মেয়েটি দার্জিলিং লরেটোয়ে। রঞ্জন বহুবার বলেছেন তার নার্সিংহোমে যোগ দিতে, কিন্তু রম্ভা ওসব দিকে আর যাননি। সুন্দরী রোগিণী দেখলেই তার বুক কাঁপত। এখন একটা বিউটি পার্লার করেছেন। পার্লারের সঙ্গে আস্তে আস্তে যোগ করে চলেছেন হেলথ ক্লাব, কসমেটিক সার্জারি ইউনিট। কিন্তু দুপুরবেলা অর্থাৎ 12টা থেকে 4টে, কি বড়জোর 5টার পরে তিনি আবার বাড়িতে। সল্টলেকের এই বাড়ির অঙ্গসজ্জা তিনি কয়েক মাস পরপরই পাল্টে দেন। কেউ যদি গৃহসজ্জা নিয়ে তার কাছে পরামর্শ নিতে আসে, তাও তিনি সানন্দে দিয়ে থাকেন, সাহায্য করেন। কিন্তু সে অর্থে তিনি কোনো পেশার সঙ্গে জড়িয়ে পড়েননি। তার মন সবসময় সতর্ক হয়ে থাকে রঞ্জনকে নিয়ে। তার যত্ন হচ্ছে কিনা, সে ঠিক সময়ে খাওয়া দাওয়া ব্যায়াম করছে কিনা, তার পোশাক আশাক, তার গাড়ি, তার সোফার, তার নার্সিংহোমের স্টাফ, রাত্রিরে নিতান্ত দরকার না পড়লে তার বেরোনো বা না বেরোনো, এসবেরই তিনি খোঁজ রাখেন। এক হিসেবে তিনি রঞ্জনের জগতের মালকিন। রঞ্জন তাকে জানতে না দিয়ে তার কিছু মনস্তাত্ত্বিক চিকিৎসা করিয়েছেন। ছেলে মেয়েকে দূরে স্কুলে পাঠাবারও তিনি পক্ষপাতী ছিলেন না, কিন্তু রম্ভাকে তার বেছে নেওয়া জীবনযাত্রা ও সিদ্ধান্ত থেকে এক চুলও নড়ানো যায়নি। ভোরবেলার বাগান খুব সুন্দর ভোরালো হাওয়া দেয়। হাওয়ার মধ্যে মিশে থাকে স্বাস্থ্যের গন্ধ, গাছপালার এবং মানুষের। এদিকটাও তো একটু খোলামেলা। অনেক নিয়মিত পদচর্চাকারী এই সময় তার বাগানের পাশ দিয়ে চলে যান, হয় যাচ্ছেন নয় ফিরছেন। তাদের সকাল আরও অনেক আগে হয়, কিন্তু ডক্টর কার্লেকার বহু চেষ্টা করেও এর আগে বাগানে নামতে পারেন না। তার অনেক রাত পর্যন্ত কাজে যায়। অনেক দিনই রাতে নার্সিংহোম থেকে কল আসে। নার্সিংহোমের কাজ সেরে এসে তিনি দেখেন উৎকণ্ঠিত রম্ভা ঘর বার করছে। রোগীর জন্য, স্ত্রীর জন্য এই ডবল উৎকণ্ঠায় তাকে সিডেটিভ খেতে হয়। এর আগে তিনি উঠতে পারেন না। তবে এই সময়টুকু তিনি একেবারে পরিপূর্ণভাবে উপভোগ করেন। মনটাকে করে দেন সম্পূর্ণ চিন্তাশূন্য। চোখ থাকে গাছের মূলে, হাতে থাকে আদিম লোহার স্পর্শ আর চিরকালীন মাটির ছোঁয়া। শরীরের ত্বকে লাগে অলৌকিক ভোরের হাওয়া। ডক্টর কার্লেকার প্রথমে শুনতে পেলেন না, তিনি এতটাই নিবিষ্ট ছিলেন। ডক্টর কার্লেকার। এবারে তিনি মুখ তুলে আরেকটি মুখ দেখলেন। বাগানের জাফরি কাটা গেটের ওধারে বেশ চমৎকার চেহারার একটি যুবক, মানে এমন চেহারার যে তাকে সমীহ না করে পারা যায় না। সে যুবকটি সবসময় ডেকে সাড়া পেতেই অভ্যস্ত। হ্যাঁ বলুন। কোনো রোগিণীর বিবরণ আশঙ্কা করেছিলেন তিনি। এই সময় তিনি কোনো মতেই কোথাও যান না বলে হয়তো ছেলেটি তার প্রিয়জনের জন্য তার কাছে ছুটে এসেছে। কিন্তু তার আশঙ্কা ও অনিচ্ছার কথা প্রকাশ করবার আগেই ছেলেটি নমস্কার করে বলল, আমি অরিন্দম ঘোষ, সিঙ্গাপুর থেকে আসছি। আশ্চর্য, ছেলেটি এমন করে কথাটা বলল যেন সিঙ্গাপুরটা এই কয়েক ব্লক দূরে। রঞ্জন কার্লেকার ততক্ষণে গেট খুলে দিয়েছে। ভেতরে ঢুকতে ঢুকতে ছেলেটি বলল, অশেষ ধন্যবাদ। আমার বিয়ের ব্যাপারে আপনাকে একটু সাহায্য করতে হবে ডক্টর। এমন কথা কার্লেকার কখনো শোনেননি। বিয়ের পরের ব্যাপারে তার কাছে সাহায্যের জন্য অবশ্য লোককে আসতেই হয়, কিন্তু তিনি তো ঘটকালি কখনো করেননি। ঠিক 1 সপ্তাহ পরে ফিরে যেতে হবে আমাকে। এর মধ্যে অন্তত রেজিস্ট্রেশনটা করে নিতে চাইছি। কিন্তু আমার হবু পত্নী আমাকে বিয়ে করতে রাজি হচ্ছেন না, যদি আপনি আমাকে সাহায্য না করেন। হতভম্ব হয়ে ছেলেটির দিকে চেয়ে রইলেন ডক্টর কার্লেকার। মেয়েটির বন্ধু, ওই অমৃতা নামের মেয়েটি, সে নিখোঁজ হয়েছে। যতদিন তার খোঁজ না পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে। এতক্ষণে ডাক্তার বলতে পারলেন। আর একটা কমপ্লিকেশনও আছে।
অমৃতার স্বামীর নাম অরিসুদন, আমার নাম অরিন্দম। দুটোই অরি দিয়ে শুরু। সেই জন্য অরি নামের কলঙ্ক ঘোচাতে না পারলে মেয়েটি আমায় বিয়ে করতে চাইছে না। তাহলে বোধহয় আপনার এই বিয়েটা আর হচ্ছে না, বলেই ডক্টর কার্লেকার আচমকা চুপ করে গেলেন। অরিন্দম ঘোষ খুব আন্তরিক চোখে চেয়ে বলল, ওই লোকটাই কালপ্রিট, নয়? আমরা ঠিকই বুঝেছি। আমি আপনার সঙ্গে আর কথা বলবো না। কিন্তু কেন ডক্টর কার্লেকার? আমি তো পুলিশের কাছ থেকে খুব রিলায়েবল সোর্স থেকে জেনে এসেছি যে আপনি অমৃতার হোয়ার অ্যাবাউটস সম্পর্কে সঠিক সংবাদ ওদের দিয়েছেন। অমৃতা লিখিতভাবে তার স্বেচ্ছায় চলে যাবার কথা তাদের জানিয়েছে। মাঝখানের মিস্ট্রিটাই খালি সলভ করতে পারছি না। কেনই বা অমৃতা নার্সিংহোমে গেল? আর অরিসুদন যদি নিজেই কোনো অপরাধ করে থাকে, তাহলে কেন আপনাকে মারধর করলো, আপনার অফিস ভাঙচুর করলো, এফআইআর করলো? হাতের শিকার ফসকে গেলে রাগে মারধর করতে পারে না? ডক্টর কার্লিকার ঠোঁটে ঠোঁট চেপে বললেন, শিকার? অরিসুদন অমৃতাকে খুন করতে চেয়েছিল? 16 সপ্তাহের প্রেগনেন্সির পরে একটা চূড়ান্ত অ্যানিমিক মেয়েকে এমটিপি করতে আনলে তাকে খুন করার মতলব ছাড়া আর কি বলা যায়? চোখ বড় বড় করে অরিন্দম বলল, আই সি। একটু পরে বলল, তাহলে আপনি ওকে নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে রেখেছেন? আমি কাউকে রাখিনি। নিরাপদ জায়গার চয়েসটা পেশেন্টের। আমি শুধু সাহায্য করেছি। কোথায় গেছে একটু যদি বলেন। কি করে জানবো আপনি তার বন্ধু না শত্রু? কি করে জানবো আপনি আর অরিসুদন এক নন? বা সেদিন অতজন ওর বন্ধুর সঙ্গে আপনার কাছে গেলাম। বন্ধুদের হয়তো বুঝিয়েছেন আপনিও বন্ধু। আসলে আমি তো সিঙ্গাপুরে থাকি। জাস্ট বিয়ে পাকা করতে এসে এই ঝামেলায় পড়ে গেছি। আমি এসবের বিন্দু বিসর্গও জানি না, অমৃতাকে চিনিই না। আপনি তো অদ্ভুত লোক। সেটা অবশ্য ঠিক, অরিন্দম বলল। কোনো জিনিসের শেষ না দেখে আমি ছাড়ি না। তাছাড়া লাবণীর যদি সত্যি অরি নামে ঘেন্না এসে যায়, সত্যি যদি তার অমৃতার নিরুদ্দেশের কিনারা না হলে বিয়ে করতে ভয় বা অনিচ্ছা হয়, সেটা তো স্বাভাবিক মানবিক রিয়াকশন। আই অ্যাপ্রিসিয়েট হার কনসার্ন। মেয়েটা যে মানুষ সেটা প্রমাণ করেছে আমার কাছে। আজকাল এইগুলো কিন্তু খুব একটা দেখা যায় না মানুষের মধ্যে। দেখুন, যত কথাই আপনি বলুন, পেশেন্টের ঠিকানা আমি আপনাকে বলছি না। ওরা কেস করেছে। পেশেন্টকে আমি অসাবধানে মেরে ফেলে কোথাও পাচার করে দিয়েছি। ঠিক সময় কোর্টে হাজির করে সব ফাঁস করে দেব। পেশেন্টের ঠিকানা যতই লোক জানাজানি হয়ে যাবে, ওরা ঠিক খবর পাবে, পিছিয়ে যাবে। সেক্ষেত্রে আপনি কেস করবেন, অমৃতা কেস করবে, আমরা আপনাকে সাহায্য করব। আপনি কিভাবে সাহায্য করবেন? আপনি তো সিঙ্গাপুরে। সে ব্যবস্থা হয়ে যাবে। এখানেও ওদের ব্রাঞ্চ আছে। তেমন হলে চাকরি ছেড়ে দেব। তাই বলে অরিসুদন গোস্বামীকে ছাড়ব না। সে আমার নামে কালি ছিটিয়েছে। শুনুন ডক্টর, আমাকে ওরা কেউ চেনে না, ফলো টলো করবে না। আমি অমৃতার কাছে যাব। প্লিজ ঠিকানাটা বলুন, আর ওকে আমার পরিচয় দিয়ে একটা ফোন করে দিন। ভোর থেকে সকাল হচ্ছে। আলোটা অস্ফুট আচ্ছন্ন ছিল, এখন স্পষ্ট হয়ে উঠেছে। শিবানী দত্তর কাজের মেয়ে দরজা থেকে চেঁচিয়ে বলল, মা, একজন ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। বলে দে আমার ফিনাইল লাগবে না। একটা কণ্ঠ ভেসে এলো। জ্যাম আছে জ্যাম? মেয়েটি বলল। জ্যামও লাগবে না। আবার তীক্ষ্ণ কণ্ঠ ভেসে এলো। আপনাদের বাড়িতে বুঝি বসবার ঘর নেই? ভদ্রলোক বললেন। কেন থাকবে না? অচেনা অজানা লোককে। বলতে বলতে মেয়েটি থেমে গেল। শিবানী সবে চান করে একটা কালো নকশাপার শাড়ি পরেছেন। তার কাঁচা পাকা ভিজে চুল গিট দিয়ে পিঠে ফেলা, হাতে একটা ঝোলানো পাত্র। তাড়াতাড়ি দুধটা নিয়ে আয় কমলি। পাত্রটা নিয়ে কমলি বেরিয়ে গেল। তিনি অরিন্দমের দিকে চেয়ে বললেন, এত সকালে? আপনাকে তো ঠিক। কেন, ডক্টর কার্লেকার ফোন করেননি? ও, এক্ষুনি আসবেন আমি ভাবিনি।
আপনাকে দোতলায় আসতে হবে। দরজাটা বন্ধ করে দিয়ে শিবানী উঠোন পেরিয়ে ঘরের পাশের সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বললেন, আসুন, একটা অভিজ্ঞতা বটে। কার? ওর তো বটেই, আমারও, আমাদেরও। শুনুন, ও কিন্তু একটা ভীষণ ট্রমার মধ্যে দিয়ে গেছে। শরীরটাও খুব খারাপ। আপনাকে সাবধানে কথা বলতে হবে। অমৃতা যে কেন ডক্টর কার্লেকারকে জয়িতাদির নাম ঠিকানা বলেছিল সে জানে না। এইরকম চূড়ান্ত সময়গুলোতে বোধহয় মানুষের আস্থা, বিশ্বাস, ভালোবাসা এইসবের পরীক্ষা হয়ে যায়। কিন্তু সল্টলেকের দিকে খানিকটা এগোতেই তার মনে হলো, এসে কি করছে? ক্লাসের বাইরে জয়িতাদির সঙ্গে তার কি সম্বন্ধ? এইরকম বিপন্ন অবস্থায় তার কাছে গেলে তো তাকে বিব্রত করা ছাড়া আর কিছুই করা হবে না। তখন সে ডক্টর কার্লেকারকে সম্পদের বাড়িতে ডোভার লেনে নিয়ে যেতে বলে। ডক্টর কার্লেকার বলেছিলেন, মন ঠিক করো অমৃতা, ইনি নির্ভরযোগ্য তো? অমৃতার মনে পড়ল তারা রমণী চ্যাটার্জিতে আসার পরে কেমন করে দুধের বুথে শিবানী মাসির সঙ্গে তার আলাপ হয়ে যায়। বিধবা, একটি ছেলে নিয়ে একা থাকেন। তারপর সম্পদের সঙ্গে কি ভাব, দুজনকে আলাদা করা যেত না। সম্পদের মা হয়তো অমৃতা সম্পর্কে কোনো আশাও মনে মনে পোষণ করে থাকতেন, কিন্তু সম্পদ কানপুরে চলে যাওয়ার পরই যোগাযোগটাও কমে যেতে থাকে। একদিন সম্পদের কাছ থেকে একটা চিঠি পেল অমৃতা। প্রিয় অমৃতা, দারুণ আছি, এনজয়িং লাইফ, খুব চনমনে একটা জীবন। তোরা সেই ম্যাডামারা ইউনিভার্সিটিগুলোতে পড়ে এই দারুণ ক্যাম্পাস লাইফটা মিস করলি। আমাদের এখানে মেয়েরাও পড়ে, জানিস নিশ্চয়ই। একটা সাউথ ইন্ডিয়ান মেয়ে, নাম তটিনী আয়েঙ্গার, খুব আমার পেছনে ঘুরছে। কি করি বলতো? ঝুলে পড়ব? সাউথ ইন্ডিয়ান মানে কিন্তু সেই রাজীব গান্ধীর খুনি ধানু মেয়েটার মতো মনে করিসনি। তটিনী রীতিমতো চার্মিং। আমি ওর অ্যাটেনশন উপভোগ করি, কিন্তু এখনো প্রেম প্রেম ভাব হয়নি। অন গড, পরামর্শ দিস। ইতি সম্পদ। সম্পদের সম্পর্কে ওভাবে কোনোদিনই ভাবেনি অমৃতা, কিন্তু শিবানী মাসির আসার কথা সে বুঝতে পারত। যৌবনে বিধবা, একটি মাত্র ছেলে। এমন পুত্রবধূ চান যাকে চেনেন, জানেন, সহজেই ভালোবাসা বিনিময় করতে পারেন। কিন্তু সম্পদ তো প্রথমত তার এক বয়সী বলেই তাকে ভাইয়ের মতো দেখতেই অভ্যস্ত ছিল সে। তার উপরে এই চিঠিই বলে দিল সম্পদেরও তার প্রতি সেরকম কোনো মনোভাব নেই। তবু শিবানী মাসির সঙ্গে তার যোগাযোগ ছিন্ন হয়নি। মাসি ভীষণ শক্ত মানুষ, মনের জোরও সাংঘাতিক। সেই জন্যে ভীষণ খিদের মুখে সে যেন ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে শিবানী মাসির কাছে পৌঁছে গিয়েছিল। কথায় কথায় মাসিও তার অনেক কথা জেনে গিয়েছিলেন। মা শুনলে হয়তো ভয়ে কেঁদে কেটে অজ্ঞান হয়ে যেতেন। মাসির এক চোখে আগুন, আর এক চোখে জল। মাসি বলেছিলেন, অমি, তুই তো এরকম বোকা আর ভালো মানুষ কোনোদিনও ছিলি না। গোড়ার থেকে প্রতিবাদ করিসনি কেন? তোর বরকে বলবি তো পড়াশোনা চালিয়ে এত কাজ আমি করতে পারছি না। বলবি তো তোর খাওয়া দাওয়াও ঠিক মতো হচ্ছে না। মাসি, পারিনি। আমার একটা আত্মসম্মান বোধ আছে, হয়তো এটাই ইগো। আমি এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলাম। আর গোড়ার থেকেই ওরা এমন বলতেন, ঘটির মেয়ে, দেখো এক ঘটি জল গড়িয়ে খায় কিনা। এখনো বাঙাল ঘটি, এই 50 বছর পরেও। তা তোর বরকে তোর খাওয়া দাওয়ার অসুবিধার কথা বলেছিলি? মাসি, তুমি পারতে। আমাদের জেনারেশন আর তোদের জেনারেশন, এটা তোমাদের ভুল ধারণা। খাওয়া দাওয়া বিষয়ে বেশিরভাগ মেয়েই এখনো লাজুক। লাজুক নাকি অভিমানী? যাই বলো, সকালে যাই হোক, রাত্রে তো একই সঙ্গে খেতে বসি। সবাইকার পাতে যা থাকে আমার পাতে তার অনেকগুলোই থাকে না। ও দেখতে পায় না? আচ্ছা, তুই এখন ভালো করে খা। অনেক পুরুষ এগুলো জানে না, ওদের মাথাতেও আসে না। তাহলে আমরা যে অত যত্ন করে ওদের খাবার বেড়ে দিই, পছন্দসই রাঁধবার চেষ্টা করি, এগুলো অল দিস টেকেন ফর গ্রান্টেড?
ঠিক ওই কথাই আমি বলতে চাইছিলাম। টেকেন ফর গ্রান্টেড। বউ কি খেলো না খেলো নজর করলে পুরুষের পৌরুষ চলে যেত। এখনো কি যায়? অভ্যেস যে মা, বহু বহু যুগের অভ্যাস মাথার মধ্যে বাসা বেঁধে আছে। আমি মানতে পারছি না মাসি। বেশ তো, মানতে না পেরে কি বা করবি? কি করতে পেরেছিস বল, কর না কিছু, বাঁচি তো তাহলে। মাসি থাকেন একদম একা। ডোভার লেনের উপরে দোতলা বাড়ি, নিচে 2টো ঘর আর রান্নাঘর, ওপরেও 3টে, একটু বারান্দা পেছনের দিকে, আর ছাদ। মাসির কাছে সে নিরাপদ আশ্রয় পাবেই। ডক্টর কার্লিকারকে নিয়ে সেই শেষ রাত্রে যখন সে মাসির দরজার সামনে দাঁড়িয়ে সমস্ত ব্যাপারটার আকস্মিকতায় রহস্যে ভয় ঠকঠক করে কাঁপছিল, মাসি গলা চিরে সে ডেকেছিল, কে রে? উনি বললেন, ওমি। ওমা, তুই এখন কোনো বিপদ আপদ? উনি কে, জামাই নাকি? আমি ডাক্তার, একটু ভিতরে ঢুকতে দিন, আমার হাতে বেশি সময় নেই। সব খুলে বলে নিরাপত্তা আর গোপনতার 16 আনা ব্যবস্থা করে উনি চলে গেলে প্রথম ফোনটা সে বাবা মাকেই করেছিল। বলেই দিয়েছিল যেতে পারবে না, বেশিবার ফোন করতেও পারবে না, ওরা যেন না ভাবেন। অবশ্য অনেক পরে দ্বিতীয় ফোনটা অনেক ভাবনা চিন্তার পরে করেছিল ডক্টর জয়িতা বাগচিকে। কে বললে? অমৃতা। তুমি না নিরুদ্দেশ হয়ে গিয়েছিলে? সব শুনে বললেন, ইস, লোকটাকে মারতে পারলে না, টেনে একটা চড়। হ্যাঁ, অবশ্যই সাহায্য করব। পরীক্ষা তুমি দেবেই এই বছরই, হ্যাঁ, সিক বেডে হলেও। আত্মগত সে বলে, ব্যাস এইটুকুই চাই জয়িতাদি, আবার কি, আর কিছু আপনাকে করতে হবে না। একমাত্র উঁচু পাঁচিল দেওয়া ছাদটাতে বেড়াতে পারে অমৃতা। দূরদর্শনে নির্দিষ্ট বলে তার ছবি দেখানো হয়েছে। এ পাড়ায় অনেকে তাকে চেনেও। শিবানীর সঙ্গে তারাও আলোচনাও করে মাঝে মাঝে। অনেক রকম শুনি বটে, কাগজেও পড়ি, কিন্তু সাক্ষাৎ আমাদের পাড়ার মেয়ে, ছোট্ট থেকে যাকে দেখেছি, তার এমন হতে পারে? ডাক্তারটাই বোধহয়। তখন রুক্ষস্বরে শিবানী বলেন, তোমরা কোনো কিছু তলিয়ে ভাববার চেষ্টা করো না কেন বলো তো? ডাক্তারের স্বার্থ কি? ওর শ্বশুরবাড়ির লোকেরই বা কি স্বার্থ? আমি জানি না, কিন্তু বধূ হত্যা টত্যা শোনোনি কি? সেগুলো তো শ্বশুরবাড়িই করে, স্বামী, দেওর, শ্বশুর শাশুড়ি। হত্যাই যদি করবে তো স্বামী নার্সিংহোমে নিয়ে গেল কেন? দেখো পুলিশে কি বলে। ছাদে বেরিয়ে বেরিয়ে সে 3rd পেপার মুখস্থ করছিল, নিজেরই লেখা, তবু মুখস্থ করতে হয়। এখন তার শরীরে বেশ ভালো মতো গর্ভলক্ষণ দেখা দিয়েছে, কিন্তু তার ফর্সা রঙে এখন লালচে আভা। শরীর একটু ভারী হয়েছে, হনহন করে হাঁটতে তার একটু অসুবিধে হয়, কিন্তু অন্য সব দিক দিয়েই তার শরীর সুস্থ। অন্যদের যা যা হয় বলে সে শুনেছে, সেই সব কিছুই তার হয় না। বমি নয়, ব্যথা নয়, খাদ্যে অরুচিও নয়, খালি অরহর বা মটর ডালের গন্ধটা সে সহ্য করতে পারে না। আর কোকিল ডাকলেই সে কানে আঙুল দেয়, অর্থাৎ একটি শব্দ, একটি গন্ধ। বাকি পৃথিবীর রূপ, রস, গন্ধ তার উপরে অত্যাচার করে না মোটেই। শিবানী মাসি ছাদেই উঠে এলেন অরিন্দম ঘোষকে নিয়ে। সে থতমত খেয়ে গেল। 5 মাসের গর্ভিণী লম্বা দোহারা মেয়েটির দিকে তাকিয়ে অরিন্দমের বাকরোধ হয়ে গেল। এ মেয়ের চোখ মুখ চলাফেরা সবই নির্ভুলভাবে জানিয়ে দিচ্ছে এ একজন ব্যক্তি, নরম, মধুর, কিন্তু প্রয়োজনে রুক্ষ হতে পারে। সে শুনেছিল গর্ভসঞ্চারে মেয়েরা সুন্দর হয়, বিশ্বাস করেনি, কেননা দেখেনি কখনো। তার থেকে 7 বছরের ছোট বোন যখন মায়ের গর্ভে, তখন পেট উঁচু, চোখ বসা মাকে দেখে তার কেমন গা ঘিন ঘিন করত। নিজের কাছেই নিজে লজ্জা পেত অবশ্য। গর্ভ, অবাঞ্ছিত গর্ভ তার উপরে। এই মেয়েটিকে কি যে শ্রী, কি যে মহিমা দিয়েছে, এ যেন
সেই ইমাকুলেট কনসেপশনের মেয়েরই। ত্বক কি মসৃণ, চুল যেন ঝলমল করছে, মুখ চোখে একটা নরম আলো। খুব মনোযোগে এমনটা হয়। ওকে দেখে মনে হচ্ছে যে কাজটা এখন করছে পড়া, সেটা ছাড়া আর সমস্ত কিছু, গোটা বিশ্বটাই ও ভুলে গেছে। ট্রমা, ও বোধহয় ওর অনতি অতীত জীবন এবং জীবন সংশয়ের কথাও সম্পূর্ণ ভুলে গেছে। নমস্কার, আমি আপনার বন্ধুদের পক্ষ থেকে আপনাকে দেখতে এসেছি। ডক্টর কার্লেকার অনুমতি দিয়েছেন। বন্ধু? কে বন্ধু? অমৃতা অবাক হয়ে বলল। ওরা, মানে দোলা, তিলক, নিলয়, লাবণী, এরা সবাই আপনাকে খুব খোঁজাখুঁজি করছে। ভীষণ মন খারাপ ওদের, ভয়ও। ও। অমৃতার চোখ দুটো যেন অন্যমনস্ক হয়ে গেল। একটু পরে বলল, আপনি কে? গোয়েন্দা? সত্যান্বেষী? এক্স্যাক্টলি, ওই যে শেষেরটা বললেন। ওরা কি আপনাকে অ্যাপয়েন্ট করেছে? অনেকটা তাই, মানে আমি নিজেও আগ্রহী। আপনি যদি বন্ধুদের বা মা বাবাকে কোনো চিঠি দিতে চান, আমি পৌঁছে দেব। আমার মা বাবাকে আপনি চেনেন? চিনে নিতে হয় একজন সত্যান্বেষীকে। ওদের কাছ থেকেই কি আমার ঠিকানা পেয়েছেন? না না, ওরা আপনার বিনা অনুমতিতে ঠিকানা দেবেনই না, কিন্তু ওদের বডি ল্যাঙ্গুয়েজ আমাকে জানিয়ে দেয় যে আপনি বেঁচে আছেন, ভালো আছেন। ডক্টর কার্লেকারই আপনার ঠিকানা দিয়েছেন। তা এখন এখন আপনি কি করবেন? ওদের সব বলে দেবেন? না, সেটা করা যাবে না, ডাক্তারের বারণ আছে। আমি শুধু ওদের একটু নিশ্চিন্ত করে দেব, কেসটির জন্য অপেক্ষা করতে বলে দেব, আর 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 সিঙ্গাপুরে ফিরে যাব। রিপোর্ট করবেন? কাকে? আপনার বসকে? হ্যাঁ, সে তো করতেই হবে, কিন্তু অমৃতা গোস্বামীর নিরুদ্দেশের বিষয় না। আমার কোনো ডিটেকটিভ এজেন্সি নেই। আমি তো একজন ইঞ্জিনিয়ার, সিঙ্গাপুরে কাজ করি। ছুটিতে এসেছিলাম, একটা সত্যান্বেষণ করে গেলাম। আপনার নাম? নাম জেনে আপনার কি লাভ? ঘোষ, আমি একজন ঘোষ। বলতে বলতে অরিন্দম তাড়াতাড়ি পেছন ফিরল, যেন পালাতে পারলে বাঁচে। আকাশের রং যে এমন মন কেমনিয়া হতে পারে, বাতাসের স্পর্শ যে এমন শিহরণ জাগানিয়া হতে পারে, গাছের পাতাদের নড়ায় চড়ায় যে এমন আশঙ্ক কামনা ভেতর থেকে উঠে আসতে পারে, খাদ্যের স্বাদ যে এতটা চমৎকার হতে পারে, সারা দিন রাত যে এমন প্রতীক্ষাময় হতে পারে, পৃথিবীর সমস্ত মানুষ যে অমন মোছা মোছা জল রঙের ছবি হয়ে যেতে পারে, মা বাবাও যে এরকম অচেনা অন্য লোক হয়ে যেতে পারে, দোলা কোনোদিন কল্পনাও করেনি। সে চুপি চুপি একটা সোয়েটার বুনছে, আসলে দুটো বুনছে, একটা প্রকৃত বোনা আর একটা ক্যামোফ্লাজ। দেখাচ্ছে বাপির জন্য বুনছে একটা রাস্ট কালারের পুল ওভার, কিন্তু আসলে বুনছে দুটো, যাতে কেউ বুঝতে না পারে। সবার সামনেই, কি নিশ্চিন্ত মনে একটাতে জোড়া সাপ বুনতে থাকে সে। মায়ের অবশ্য নজর খুব। কি রে, কালকে আর্মপিট অব্দি এসে গিয়েছিল না? আবার ভুল করেছিস বুঝি? হ্যাঁ মা, দোলা নির্বিচারে মিথ্যা বলে। আর্মপিট অব্দি যেটা হয়ে গেছে সেটা ওর, এটা বাপির। এখন বর্ষা পড়ে না গেলেও মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, কিন্তু সোয়েটার দুটো সে শুরু করেছে ঘোর গ্রীষ্মে, যখন পশম হাতে করলেই মনে হয় একবার বরফ জলে হাতটা ডুবিয়ে আসি। এখন অবশ্য বৃষ্টি নামছে। আমি তখন ছিলেম মগন গহন ঘুমের ঘোরে, যখন বৃষ্টি নামল। তার সারা দেহ জুড়ে বৃষ্টি, কামনার স্বেদের সঙ্গে গ্রীষ্মের ঘাম। বর্ষার রাঙা জল বাইরে থেকে তফাত করা যায় না, কিন্তু সেই কামনার স্বেদ, কামনার রোমাঞ্চ, যার কথা জয়দেবরা বলে গিয়েছিলেন, পদকর্তারা বলে গিয়েছিলেন। এ কি মানুষের জন্যে না দেবতার জন্যে? বোঝা দায়। দোলা আগে জানত না দেবতা হয়, বিশ্বাসই করত না, কিন্তু এখন জানে হয়।
একটা মানুষের দেবতা। সব মানুষের অবশ্য হয় না, হাতে গোনা যে কয়েকজনের হয় তাদের মধ্যে দোলন একজন। কখনো সে মেট্রোর সিঁড়ি ভেঙে নেমে আসে, কখনো নন্দন চত্বরে ফোয়ারার পাশ থেকে ঈষৎ সিক্ত অবস্থায় বেরিয়ে আসে, কখনো বা সিনেমা হলের অন্ধকারের অন্তরালে গাঢ় আকার নেয়, কখনো ভিক্টোরিয়া কি মিউজিয়ামের থামের আড়ালে একটা অদ্ভুত আভ্যন্তরীণ নেশা লাগানো স্বাদ গন্ধওয়ালা চুম্বন হয়ে নেমে আসে। দোলার অন্তর্বাস ভিজে যায়। এই ভেজায় কি যে অস্বস্তি, কিন্তু কি অপার্থিব আনন্দ। দোলার চেহারার মধ্যে আগে একটা বালিকা বালিকা ভাব ছিল, এমন বালিকা বড়রা দেখলেই যার গালে টুসকি মেরে বলে, কিরে কোন ক্লাস হলো, কিন্তু আসলে বলতে চায়, কিরে কত বড় হলি। কিন্তু সেই বালিকা ভাবটা মুছে না গেলেও দোলার মধ্যে এমন একটা তরুণিত্ব, সময়ে সময়ে যুবতিত্ব এসে গেছে, যা অনেক মানুষের কামনার ধন। কি যে একটা অধরা লাবণী তার অঙ্গে অঙ্গে বয়ে যায়। মেয়ে বন্ধুরা বলে, যত দিন যাচ্ছে কি সুন্দর যে হচ্ছিস দোলা, কি মাখিস রে? কি আবার মাখবো, চিরকাল যা মাখি। মনে মনে অবশ্য সে জানে মেখেছে, সে প্রেম মেখেছে। ছেলে বন্ধুদের অনেকে বলে, দোলা তোকে কি ফ্যান্টাস্টিক লাগছে রে, কোথায় লাগে প্রীতি জিন্টা, কোথায় লাগে আমিষা পাটেল ফ্যাটেল, রানী মুখার্জি টুখার্জি। ছবি তোলো ভালো অ্যাঙ্গেল থেকে, যত্ন করে কম্পোজ করে। এ লাবণ্যের ছবি কিন্তু উঠবে না, এ এক অলৌকিক অশরীরী লাবণ্য। তিশান্ত একদিন বলেই ফেলল, কিরে দোলা আমার সঙ্গে একদিন ডেট করবি নাকি? আইসক্রিমের বেশি কিছু খাওয়াতে পারবো না কিন্তু। দোলা বলল, দুটো আইসক্রিম তুই একাই খেগে যা, একটা আমার কথা ভেবে ভেবে খাবি। দোলার দিদি ঝুলন বলে, মা দোলার সেই বয়সটা এসেছে যে বয়সে বিয়ে দিতে হয়। মা বলে, 7 বুড়ির 1 বুড়ি হয়েছিস তুই। লজ্জা পেয়ে ঝুলন বলে, সত্যি মা খেয়াল করো। কেন? এত সুন্দর সময়টা ও যদি মা বাবার আশ্রয় থেকে জীবনটা সত্যিকারের উপভোগ করে, তাতে তোর আপত্তি কেন? কিরে দোল, বল কিছু। দোলা লজ্জা পেয়ে বলে, তাই তো। ঝুলন বলে, আমাদের হাতে খুব ভালো একটা পাত্র আছে মা, যেমন দেখতে ভালো তেমনই ভালো ছেলে, নেহাত অল্প বয়স, তাই হয়তো পার্থর মতো অতটা এস্টাবলিশড না, কিন্তু হবে, আস্তে আস্তে হবে। দোলার বুকের ভেতরটা ধরাস ধরাস করতে থাকে। এই বুঝি তার নামটা করলো দিদি। কেমন ছেলে শুনি? সুপ্রতিম রায়চৌধুরী, ওদের কলিগ, জুনিয়র এক্সিকিউটিভ হয়ে যোগ দিয়েছে। আমার তো ভীষণ পছন্দ। দোলা বলে ওঠে, তোর পছন্দ যদি তুই বিয়ে করবে জানা। ভীষণ রাগ হয়ে যায় তার। অমন একটা জলজলে মানুষ রিলিফ ম্যাপের মতো বহু লোকের চ্যাপ পশ্চাৎপটে উঁচু উঁচু হয়ে রয়েছে, অথচ ওদের চোখে পড়ে না। সে অবশ্য এখনো জানে না পার্থদার সঙ্গে ওর সম্পর্কটা ঠিক কি। পার্থদার ও দূর সম্পর্কের তুতো ভাইয়ের কাজিন নাকি? ঠিক আছে, তাই না হয় হলো। তাহলে পার্থদাদের অফিসের ডিনার পার্টিতে এসেছিল কেন? এত কথা জিজ্ঞেস করেছে ওকে, এই কথাটা কখনো জিজ্ঞেস করেনি। পার্থদা আপনার কি হন? এরকম একটা প্রশ্ন করে জবাব শুনেছিল। ও, পার্থদার কেউ বুঝি হতেই হবে, নইলে আমার সঙ্গে মিশবে না। দোলাকে অপ্রস্তুত দেখে অবশ্য সঙ্গে সঙ্গে সম্পর্কটা ব্যাখ্যাও করে দিয়েছিল। পার্থদার অফিসের একজনের সঙ্গে ওর সম্পর্ক, খুড়তুতো শালা। বাবা, এসব খুড়তুতো জ্যাঠতুতো পিস্তুতো মাস্তুতো বড্ড গুলিয়ে যায় দোলার। ওর ভাবখানা হলো, আমি অমিতাভ, আমার নামের আগে পিছে কিচ্ছু নেই। অতীত অবশ্যই আছে, কিন্তু তাকে তো ফেলে এসেছি। ভবিষ্যৎ যখন আসবে তখন আসবে। এখন এই মুহূর্তটুকুকে এই মুহূর্তেই উপভোগ করে ফেলো। রোমন্থন করবার জন্য যেন ফেলে রেখে দিও না, দিলে শেষ পর্যন্ত পস্তাবে। অমিত, তোমার বাবা মা মানে ফ্যামিলির কথা একদম বলো না, সে অনুযোগ করে। অমিতের জবাব আসে সঙ্গে সঙ্গে, তাহলে আমার বাবা মা
মানে ফ্যামিলির সঙ্গেই তোমায় ডেট করতে হয়। করবে বলো, আমি সরে যাই। আহা, কি কথার কি উত্তর! বন্ধুদের বাবা মাদের বিষয়ে বুঝি জানতে ইচ্ছা করে না? আমার বাপি মা দিদিকে আমি ভীষণ ভালোবাসি। আমার যত বন্ধু আছে সবাইকার বাবা মাকে আমি চিনি, ওরাও আমাকে ভীষণ ভালোবাসেন। আচ্ছা দোলা, তোমাদের মেয়েদের এই ভীষণ ভালোবাসাটা খুব সস্তা না? খুব ইজি। আহত হয় দোলা। অভিমানে মুখ ফিরিয়ে নেয় সে। ডোন্ট বি হার্ট প্লিজ, বি প্র্যাকটিক্যাল। বন্ধুদের সঙ্গে তোমার বন্ধুত্ব কেন? একসঙ্গে পড়েছ বলে। আজ থেকে 10 বছর পরে কে কোথায় থাকবে তার কিন্তু কোনো ঠিক নেই। হয়তো শপিং করতে গিয়ে একজন পিসিমা মতো মহিলাকে দেখে বলবে, আরে লাবণী না, কি মুটিয়েছিস রে। কিংবা তোমার হট ফেভারিট নিলয় চন্দরকে তোমার দিকে এগিয়ে আসতে দেখে তুমি বিরক্ত হয়ে পেভমেন্ট বদলি করে ফেলবে। কেননা দাড়ি না কামানো উড়োখুড়ো চুল এই লোকটাকে তুমি আদেও চেনো না। কেন কেন? নিলয় কেন অমন হবে? বেশ তো। আরে বাংলায় এমএ পাশ করে আজকালকার দিনে একটা ছেলের চাকরি জোটানো কি অসম্ভব তা জানো? কি করবে ও? টিউশনি। সারাটা জীবন টিউশনি করে কাটিয়ে দেবে। তা ওর দাড়ি কামানো থাকবে না তো কার থাকবে না? এই ধরনের অ্যাজাম্পশন কিন্তু খুব বাজে, যাই বলো, হার্টলেস। আরে বাবা, হার্ট ফার্টের ব্যাপারই না, প্লেন অ্যান্ড সিম্পল ট্রুথ। আর লাবণী? লাবণী কেন পিসিমা হয়ে যাবে? তুমি ওকে দেখেছ? জানতে হলে দেখতে হয় না। জিকে অ্যাবাউট লাইন মেন অ্যান্ড উইমেন দিয়েই হয়ে যায়। জিকে অর্থাৎ জেনারেল নলেজ বলে 90% মেয়ের বিয়ের 2-1 বছরের পরেই বাচ্চা হয়ে যায়। তারপরই জমে মেটার্নিটি ফ্যাট, পেটে কাঁধে, বিশেষ করে আরও প্রত্যঙ্গে। মুখ চোখ অতি পরিশ্রমী দুশ্চিন্তায় কালি কালি হয়ে যায়। প্রেগনেন্সির সময় চুল উঠে টিকটিকির ল্যাজ হয়ে যায়, নয় টাক পড়ে যায়। তো তারপরেও একটা মেয়েকে মাসি পিসি দেখানোটা এত কি আশ্চর্যের হলো? মোটেই না, মোটেই এরকম আজকাল হয় না। সবার হয় না। এখন সবাই বিউটি কনসাস, ফিগার কনসাস। তাছাড়া আলাদা করে লাবণীর কথাই যদি বলতে হয়, ও তো সিঙ্গাপুর চলে যাচ্ছে বিয়ের পরে। সিঙ্গাপুরে তাহলে লোকের বাচ্চা কাচ্চা হয় না বলছো? ওখানে তো ওকে আরও খাটতে হবে, আরও কালি পড়বে চোখে। সিঙ্গাপুর তো শিশু। খোদ আমেরিকার নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসিতে তো আর যাওনি। ওফ, কিছু মোটা দেখেছি বাবা ওখানে। অত মোটা মহিলা তুমি কোথাও পাবে না। নিউ ইয়র্কে? ওয়াশিংটনে? অবিশ্বাসের গলায় দোলা বলে, যা, কি ভাওতা তুমি কাকে দিচ্ছ বলো তো? যাদের দেশে জিম আর অ্যারোবিক্স আর হেলথ ক্লাবের ছড়াছড়ি, মিস ইউনিভার্স প্রতিযোগিতা হয় যাদের দেশে, মিস ফ্যাটিয়েস্ট প্রতিযোগিতাটা করলে ওরাই পারবে। প্রত্যেক বছর ওরাই ক্রাউনটা পাবে। ব্যাস, অমিতের বাবা মা, তার ভাই বোন আছে কিনা, থাকলে তারা কিরকম, কে কি করে, অমিতের ব্যক্তিগত জীবন, এই সমস্ত প্রসঙ্গই এই ধরনের তরল হাসাহাসি তর্কাতর্কিতে চাপা পড়ে যায়। তারপর থাকে কোনো রেস্তোরাঁর মৃদু আলো, কোনো সিনেমা হলের অন্ধকার। সাধারণত হল অন্ধকার হয়ে যাবার পরেই ওরা ঢোকে। অন্ধকারে হাত দুটো লতার মতো পরস্পরকে জড়িয়ে থাকে। একটা বড় হাত ছোট হাতকে চাপ দেয়। ছোট হাতের পাতা বড় হাতের পাতাকে চিমটি কাটে। অন্ধকারে অদ্ভুত অদৃষ্ট অশব্দ কায়দায় চুম্বন বিনিময় হয়। হাতে হাত, পায়ে পা, গায়ে গা। সেই উদ্ভ্রান্ত শারীরিক অভিজ্ঞতার সময়ে কিছু মনে হওয়া সম্ভবই নয়। বাইরে বেরিয়েও আসে ওরা শো ভাঙবার বেশ আগে। জনস্রোতে যদি চেনা কারোর সঙ্গে দেখা হয়ে যায়, কি ছিল ছবিটা, যা কেউ জানে না। দোলার চোখে লজ্জা জড়িয়ে থাকে, ওর চোখে গাঢ় গাঢ় প্রেম। অন্যদিকে যেন চোখ সরাতেই পারছে না। তারপর দোলা একা বাসে উঠে যাবে, সজল শরীর, তার পিঠ দিয়ে উড়ু দিয়ে আকাঙ্ক্ষার লাভা ঢল নামাবে। কিন্তু কিচ্ছু করার নেই। এরপর রাত হয়ে যাবে। তারপর বাস চোখের আড়াল হলে ও কোথায় যাবে? ওর শরীর কেমন লাগবে? ওর মন কেমন করবে? দোলা জানে না। শুধু সে এই জনজঙ্গলে একা,
একেবারে একা। তাকে কেউ অশোভন ধাক্কা দিলেও এই সময়টা সে কিছু বুঝতে পারে না। তার হাত ব্যাগটা ছিনিয়ে নিতে কিংবা কেটে পয়সা কুড়ি নিয়ে নিতে এই সময়টায় পকেটমার ছিনতাইবাজদের কোনো অসুবিধেই হবে না। রাস্তা দিয়ে, বিশেষত গড়িয়াহাটের কাছাকাছি সব সময় পুজোর ভিড়। দোলার মনে হবে রাস্তাগুলো কেন এত ফাঁকা, চারিদিকে কেন এত অন্ধকার, অথচ লোডশেডিং হয়নি। রাস্তায় প্রচুর আলো, বিজ্ঞাপনের বড় বড় লুমিনাস রঙের সাইনবোর্ড, বিজলির কত রকম কেরামতি। অন্ধকার একটা ফাঁকা কানা গলি দিয়ে দোলা হাঁটবে, অবশ্যই বুকের আলোয় পথ চিনে চিনে। যে চাঁদ আকাশে ওঠেনি, যে আকাশ শহরের সমস্ত দূষিত বাষ্প নিয়ে বিজলি আলোর দাবরানিতে সাদা, একদম ময়লাটে সাদা হয়ে আছে, সেই আকাশকে আকাশ নীল রঙে চুবিয়ে তারপর তাতে একটা স্নিগ্ধ দ্বাদশীর চাঁদ এঁকে দিয়ে দোলার বুকের ভেতরটা তৈরি হয়ে যাবে। সেই চাঁদের চাঁদনিতে পথ দেখে দেখে সে কর্নফিল্ড রোড থেকে এক স্টপ এগিয়ে যাবে। একটা মস্ত খেলার মাঠ, কে জানে কতদিন থাকবে। একটা মস্ত পুকুর, কে জানে এটাই বা কতদিন থাকবে। তাদের যে কোনো একটার পাশ দিয়ে দোলা বাড়ির ঘনিষ্ঠ রাস্তাটি ধরবে। যে কেউ এখন দোলাকে দেখলে বলে দিতে পারবে এ হলো একটা প্রেমে পড়া মেয়ে, প্রেমে হাবুডুবু খাওয়া মেয়ে। অথচ তার বাবা মা বোঝেন না, তার বন্ধুরা বোঝে না, কেননা সে তো বলেনি কাউকে, ঘুণাক্ষরেও বলেনি। তারা সবাই, বাবা মা এবং বন্ধুরা সবাই মনে করে দোলাটা একটা আদুরি, দোল দোল দুলুনি। সে নিজের দায়িত্বে নিজেকে নিয়ে কিছু করতে পারে না, কখনো করেনি। তার চেয়েও বড় কথা, দোলার নিষ্পাপ মুখকে, দোলার অকপট কথাবার্তাকে তারা সবাই বিশ্বাস করে। বাবা মা, দিদি, পার্থদা, নিলয়, শর্মিষ্ঠা, লাবণী, চঞ্চল, সবাই সব্বাই। এই যে গোপনতা, এও কিন্তু দোলার পক্ষে সত্যিই স্বাভাবিক নয়। কেন সব কিছু গোপন করছে দোলা? আরও কত ছোটবেলায় ওর বাবার বন্ধু যখন সবে ওর কুঁড়ি ধরা বুক চটকে চটকে আদর করেছিলেন, তখন সে কথা সে মাকে বলে দিয়েছিল। হিস্ট্রির একটা ঝাঁকড়া চুলো মাকড়া মুখো ছেলে, কি যেন নাম, তার সঙ্গে জমাবার চেষ্টা করেছিল প্রাণপণে আলাপ, সেটাও সে নিলয়, অমৃতা, লাবণী সবাইকে বলে দিয়েছিল। এমন যদি দাঁড় করানো যায় যুক্তিটা যে এদের দিকে তার নিজের বিন্দুমাত্র আকর্ষণ ছিল না বলেই বলে দিতে তার বাধেনি, তাহলেও কিন্তু ভুল হবে। বাবার সেই বন্ধু পরিমল কাকুকে সে খুব ভালোবাসত। তাহলে তাহলে এই যে একটা সোয়েটার বোনবার ছলে দুটো সোয়েটার বোনা, লাইব্রেরি যাবার ছল করে সিনেমা যাওয়া, কেন কেন ইউনিভার্সিটিতে যাবার কথা বলে সারাদিন ওর সঙ্গে ঘোরা, জলে ভিজে রোদে পুড়ে টই 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 টই, সে তো বলতেই পারত। বাপি জানো, পার্থদাদের স্টিমার পার্টিতে একজনের সঙ্গে আলাপ হলো, অমিতাভ হোসেন, খুব মজাদার ছেলে জানো বাপি, একদিন বাড়িতে ডাকবো। এটাই তার পক্ষে 16 আনা স্বাভাবিক হতো। বাপি নির্ঘাত বলতো, তাই নাকি রে, আমার হবু ছোট সানিন ল মনে হচ্ছে, ডাক ডাক ডাক। মা শুনলেই বলতো, গাছে কাঁঠাল গোফে তেল, তোমার ওই স্বভাবটা আর গেল না। ঝুলনের সময়ও এক্স্যাক্টলি এরকমই করেছিলে, বাড়িতে ছেলে বন্ধু আনলেই হবু সান ইন ল মনে হচ্ছে, আচ্ছা লোক যা হোক। এরপরে অমিতাভ বাড়িতে আসতো, মা বাপি অবাক, মুগ্ধ হয়ে যেতেন। দুই বাড়ির মধ্যে কথা বলা বলি, খেতে ডাকাডাকি শুরু হয়ে যেত। বাপি মায়ের লাইসেন্স নিয়ে পরিষ্কার বিবেকে দোলা লজ্জা লজ্জা হাসি মুখে ওকে মিট করতে বেরোতো। ও পৌঁছে দিত। বন্ধুরা বলতো, ওফ দোলা ফ্যান্টাস্টিক। কেন 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 এমন ঘটালো না সে? তবে কি নিষিদ্ধ প্রেমের মতো গোপন প্রেমেও একটা আলাদা উত্তেজনা থাকে? বাবা মাকে ঠকানোর, মিথ্যে কথা বলারও কি একটা আলাদা রোমাঞ্চ থাকে? আর বন্ধুদের? সেদিন লাবণী যখন বলল, অমৃতাটার কি হলো বলতো? নিলয় বলল,
ঘাবড়াচ্ছিস কেন? অরিন্দম দা তো বলেছে ও ভালো আছে, সেফ আছে। লাবণী মুখভঙ্গি করে বলল, আচ্ছা দোলা, তুই বল, অরিন্দম ঘোষ কি পেশাদার টিকটিকি, শার্লক হোমস, না ফেলুদা, না ভাদুরী মশাই? নিলয়টা এমন করছে যেন। দোলার মনে হলো, কে, কার কথা বলছে ওরা? কি অমৃতা, কি অরিন্দম ঘোষ? এদের কথা তো সে জানত না। লাবণী বলল, বল না, তোর তো চিরকাল ও বেস্ট ফ্রেন্ড, তোর ওপিনিয়নের তো একটা আলাদা মূল্য আছে, তুই নিশ্চিন্ত হতে পারছিস। হঠাৎ যেন বহু যুগের ওপার থেকে আসার মতো অমৃতার কথা তার মনে এলো। ধোঁয়া ধোঁয়া, আবছা আবছা, কুয়াশার মধ্যে যেমন দেখা যায়, বা ধুনো গুলগুলের ধোঁয়ার মধ্যে দিয়ে যেমন চেনা যায়। অমৃতা, অমৃতা, তাই তো, তার এক সময়ের হার্ট থ্রব অমৃতা চক্রবর্তী গোস্বামী হঠাৎ হারিয়ে গিয়েছিল বটে। সে ভীষণ উদ্বিগ্ন ছিল লাবণীকে নিয়ে। অরিন্দম ঘোষ তো লাবণীর হবু, তার যেমন ও। না না, লাবণীর হবু আর তার হবুতে এক সমুদ্র তফাত, এক সমুদ্র তফাত তাদের সম্পর্ক, সুর, লয়, তালেরও। কিন্তু অমৃতার কথা, তার নিরুদ্দিষ্ট হবার কথা, সে একেবারে ভুলে গিয়েছিল। কি আশ্চর্য, কি ভীষণ লজ্জাজনক। বুকের মধ্যে একটা চিনচিনে ব্যথা, গলার কাছে একটা পিণ্ড অনুভব করে সে। বলে, অরিন্দমদা কি বলছেন? নিলয় বলল, উনি বলছেন ও সেফ অ্যান্ড সিকিউর। লাবণী বলল, বাট দ্যাট ইজ জাস্ট আ হাঞ্চ। নিলয় বলল, না রে লাবণী, আমার মনে হয় উনি ডেফিনেট কিছু জানেন। তাহলে সেটা বলছে না কেন? দোলা বলল, সেটাই তো, রহস্য করছে কেন? লাবণী বিরক্ত সুরে বলল। সেদিন বাড়ি ফিরতে ফিরতে দোলার মনে হলো, ইস, সে কি স্বার্থপর, যে অমৃতাকে সে চোখে হারাতো, সে নিরুদ্দেশ হয়ে গেলে, যে ভয়ে, রাগে, ক্ষোভে অস্থির হয়ে গিয়েছিল। অরিন্দমদার সঙ্গে সেই নার্সিংহোমে যাত্রা, এই সমস্তর উপরে একটা পর্দা পড়ে গিয়েছিল যেন। আজ নিজের কাছে স্বীকার করতেই হয়। অরিন্দম ঘোষ যে বলেছেন অমৃতা ঠিক আছে, ভালো আছে, কোনো প্রমাণ ছাড়াই, এটা মেনে নিতে পেরে সে বেঁচে গেছে। অমিতাভ এখন তার মন থেকে সব কিছু সব্বাইকে হটিয়ে দিয়েছে। তার মগজে জায়গা নেই, হৃদয়ে জায়গা নেই, কাউকে কিছু বলবার তাগিদও নেই। আপনাতে সে আপনি মগ্ন, আপনি সম্পূর্ণ। একটা সুখ আর অলৌকিক আনন্দের বলয়ের মধ্যে তার এখন ঘোরাফেরা। কাউকে সেই সুখের কথা, আনন্দের কথা বলে সুখ ভাগ করে নেবার প্রশ্নই ওঠে না। শেষ হলো অমৃতা উপন্যাসটির 4র্থ পর্ব। খুব তাড়াতাড়ি ফিরে আসছি অমৃতার 5ম পর্ব নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।